আমরা বিশ্বাস করি উপস্থিতিবৃন্দ, আমরা সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা বিশ্বাস করি যে একজন নারীকে যখন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো, স্বাভাবিকভাবেই প্রকৃতিগত কারণ হিসাবে তাদেরকে আমাদের আরো কিছু ব্যাপারে সহযোগিতা করা উচিত। তাদের কর্মঘণ্টা কমানো বা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট না করে বরঞ্চ আমরা যদি প্রাকৃতিকগতভাবে বিষয়টি বিবেচনা করি, একজন নারীকে তার সন্তানকে অনেক সময় দেখভাল করতে, হয়তো ঘরে হয়তো তার সন্তানকে দেখভাল করানো সেই সাপোর্টটা, তার কর্মসংস্থানে যাতে তাকে সেই সাপোর্টটা দেওয়া যায়, সেই জন্য আমরা কর্মস্থলে ডে কেয়ার এবং বেস্ট ফিডিং আমরা একজন নারী যখন তার সন্তানকে নিয়ে কর্মস্থলে আসবেন, উনি যে 8 ঘন্টা বা 10 ঘন্টা বা যতক্ষণ উনি কাজ করেন, অতটুকু সময় যাতে উনি নিশ্চিন্ত মনে কাজ করতে পারেন, সেই ব্যবস্থা আমরা ইনশিওর করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি মনে হয় আপনাদের বিরক্তি করছি না, আমি চেষ্টা করছি সংক্ষেপে রাখার জন্য। আমি হয়তো ঠিক রেগুলার নর্মালি আপনারা যেভাবে দেখে অভ্যস্ত ম্যানিফেস্টো উপস্থাপন, আমি ঠিক ওভাবে যাচ্ছি। নর্মালি ইনশাআল্লাহ লাইন বাই লাইন আমাদের নেতৃবৃন্দরা পড়ে যান। আমি যতটুকু বিশ্বাস করি, যতটুকু বুঝি, যতটুকু জানি, যে জিনিসগুলো আমি বিশ্বাস করি আপনাদের সামনে সেই জিনিসগুলো উপস্থাপনের চেষ্টা করছি। অবশ্যই এর অর্থ এই নয় যে বাকি জিনিসগুলোর সাথে আমি একমত, অবশ্যই বাকি জিনিসগুলোর সাথে আমি একমত। আমার পার্টি নেতৃবৃন্দ, আমাদের এক্সপার্টরা মিলে সকল তৈরি করেছেন, সবগুলোর সাথে একমত যে এই সবগুলোই কাজ আমার প্রজেক্ট চালা করবো। তবে এখানে যে বিষয়গুলো আমার কাছে বেশি ভালো লাগতে বা বেশি পছন্দ, সেই বিষয়গুলো তাদের সাথে আমি সম্মান সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসুন এরপরে কৃষি এবং খাদ্য। কৃষির ব্যাপারে কৃষক কার্ড আমি আপনাদেরকে কিছুটা বলেছি। এই কৃষক কার্ড আমরা বিশ্বাস করি কৃষককে একটা খুব স্ট্রং সাপোর্ট দেবে, যেটি লং রানে আমাদের কৃষি এবং কৃষককে গড়ে তুলতে আমাদের দেশের। আমরা এর মধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেটি আমরা 91 সালে কাজটি করেছিলেন দেশের খালেদা জিয়া যখন সরকার গঠন করেন। এইবারে ছিল 12 তারিখে আমরা সরকার করতে সক্ষম হলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ, সেটিকে আমরা সুদ সহ মৌকুফ করতে চাই। আমরা হিসাব করে দেখেছি, আমাদের মধ্যে যে স্ট্যাটিস্টিক্স আছে, আমরা হিসাব করে দেখেছি যে এই মুহূর্তে যত ঋণ আছে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যদি আমরা মৌকুফ করি, সেটা সরকারের এমন কিছু চাপ হবে না। কাজে কৃষকদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য, কৃষকদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই কাজটি আমরা করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা একটি কাজ শুরু করতে চাই। এই কাজটি পরিবেশের সাথে সম্পর্কিত, এই কাজটি কৃষির সাথে সম্পর্কিত, এই কাজটি প্রকৃতির অনেক কিছুর সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি আমরা শুরু করতে চাই। খাল খনন কর্মসূচি আমরা দেখেছি দেশে গ্রামে যেরকম পপুলার, একইভাবে শহর অঞ্চলগুলোতে খাল খনন কর্মসূচি অনেক পপুলার। এবং খাল খনন কর্মসূচি আমরা কেন তৈরি করতে চাই, আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটি উদাহরণ দিতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের খাল খনন কর্মসূচির যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার মধ্যে 20,000 কিলোমিটার ক্যানেল দিয়ে আমরা করতে চাই সারা দেশে। এখন এর অনেক কারণ আছে, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতে চাই। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, 1 বছর আগে হঠাৎ করে একটি ফ্লাড হয়েছিল নোয়াখালী অঞ্চলে, গ্রেটার নোয়াখালী অঞ্চলে। দয়া করে আপনারা সকলে একটা সুইমিং পুলের কথা চিন্তা করেন, যে সুইমিং পুলের রেডিয়াস 50 স্কোয়ার মাইল, এভারেজ ডেপথ হচ্ছে 7 মিটার। আমরা যদি একটা সুইমিং পুল চিন্তা করি, সেই নোয়াখালী অঞ্চলে যে বন্যাটা ছিল, আমরা যদি পুরোটাকে এরকম একটা সুইমিং পুল চিন্তা করি, তাহলে চিন্তা করে দেখবেন ওই পানি যেটা হয়েছিল সেটা কিন্তু 15 দিন পরে চলে গিয়েছিল। কিন্তু আমরা যদি একটা 50 স্কোয়ার মাইলের একটা সুইমিং পুল, যেটা এভারেজ ডেপথ হচ্ছে 7 মিটার, আমরা যদি এই পরিমাণ পানিকে, যে পানিটি আমাদের থাকবে যতক্ষণ আমাদের প্রয়োজন, 7 দিন চলে যাবে না, যদি আমরা এই পানিকে ধরে রাখতে চাই, ধরে রাখার ব্যবস্থা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই খাল খনন করতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খাল খনন আমাদেরকে আরেকটি কারণ, আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যাই না কেন, এখন নলকূপের জন্য বোরিং করি না কেন, আমাদেরকে অনেক ভিতরে যেতে হয়। অর্থাৎ সারফেস ওয়াটার এত পরিমাণ আমরা ব্যবহার করেছি যে এখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার করতে করতে আমাদের ওয়াটার লেভেল অনেক নিচে চলে গেছে।
আমরা যদি এই ওয়াটারটাকে রিচার্জ না করি তাহলে আমাদেরকে আগামী কয়েক বছর পরে ভীষণ বিপদে পড়তে হবে। খাল খনন হচ্ছে এটি অন্যতম আরেকটি কারণ। আমাদের একটি প্রবলেম আছে, আর্সেনিক প্রবলেম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আর্সেনিক প্রবলেম আছে। আপনি যত আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেনে তুলবেন, আর্সেনিক আস্তে আস্তে উপরে আসতে শুরু করবে। আপনি যত ওয়াটার রিচার্জ করবেন, আস্তে আস্তে আর্সেনিকটা ডাইলুট হতে পারবে, নিচে যেতে পারবে। কাজেই বিভিন্ন বিষয়ে যদি আমরা বিবেচনা করি, সম্মানিত উপস্থিতি, কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেন এক সময় যখন ঢাকা থেকে একটু বাইরে ফিরে যান, আপনারা খেয়াল করে দেখবেন রাস্তার দুই ধারে কম বেশি যে গাছগুলো থাকে, দেখবেন গাছগুলো কেমন যেন নেতিয়ে ফেলেছে। এই নেতিয়ে পড়ার আরেকটা কারণ হচ্ছে ওই এলাকায় আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আছে এত নিচে চলে গিয়েছে যে গাছগুলো তার শিকড় আর নিচে পাঠাতে পারে না, এত নিচে চলে গিয়েছে। কাজে আমাদের এই প্রকৃতিকেও যদি আমাদের ঠিক করতে হয়, ধীরে ধীরে যদি আবার একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের ক্যানেল ডিগিং করা অত্যন্ত। আমাদের পরিকল্পনার মধ্যে একটি রয়েছে বরেন্দ্র প্রকল্প পুনর্চালুকরণ করা। এই বরেন্দ্র প্রকল্প সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে। এটি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ওইদিকে শুরু হয়েছিল এবং এটির বিস্তার মোটামুটি ঠাকুরগাঁও, পঞ্চগড় পর্যন্ত। এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরে আমাদের পুরো উত্তরাঞ্চলের কৃষির উৎপাদনই একদম পাল্টে গিয়েছিল। এই প্রকল্পটি মোটামুটিভাবে এখন অলমোস্ট মৃত হয়। আমরা চাই এই প্রকল্পটিকে আবার চালু করতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের এই কৃষি এবং খাতের মধ্যে আপনারা যদি খেয়াল করেন, ডান দিকে একটি আছে জলবায়ু ঝুঁকি মোকাবেলা। জলবায়ু ঝুঁকি মোকাবেলা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে এই ঝুঁকিটা আমাদের জন্য অত্যন্ত রিস্কি একটা ঝুঁকি। আমরা যদি দেখি আমাদের দক্ষিণাঞ্চল যেভাবে গাছপালা মরে যাচ্ছে, দক্ষিণাঞ্চল যেভাবে নদী নালা শুকিয়ে যাচ্ছে, যেভাবে সমুদ্রের পানি উপরে উঠে আসছে, আমরা যদি দেখি আমাদের সারা বাংলাদেশে কীভাবে ফরেস্টেশন ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে আমাদেরকে ইমিডিয়েট এই কাজটি হাত দিতে হবে। এবং আমরা ঠিক করেছি 5 বছরে আমরা চেষ্টা করব, 5 বছরে আমরা চেষ্টা করব, যদি খুব অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম, তারপরে আমাদের পরিকল্পনা যখন 5 বছরে আমরা চেষ্টা করছি প্রায় 50 কোটির কাছাকাছি বৃক্ষরোপণ করার জন্য। এর ভিতরে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা কীভাবে কাজ করেছেন যে কোন এলাকার কোন বৃক্ষটা ভালো হবে, সেভাবে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। কাজেই টেকনাফে যে বৃক্ষটা হবে, তেঁতুলিতেও সেটা হতে পারে, কিন্তু অত ভালো হবে না, কারণ ওখানকার সয়েল ইজ ডিফারেন্ট, ক্লাইমেট আবহাওয়া কিছুটা ডিফারেন্ট। সেই জন্য আমরা সেভাবে চিন্তা ভাবনা করছি। এবং আরেকটি জিনিস রয়েছে, এখন যেটা মডার্ন যুগে করা যায়, আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে আপনি কোনো জায়গায় যদি 500 গাছ লাগান, আপনি যদি 500 গাছের চারা রোপণ করতে, মানে 500 চারা রোপণ হলো কি হলো না, আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে কিন্তু ওটা ঘরে বসে আপনি দেখতে পারবেন মানুষজন। সেজন্য এই সুবিধাটা আমাদের আছে। তো আমাদেরকে জলবায়ু ঝুঁকি মোকাবেলা করার জন্য আমাদেরকে জলবায়ু উপযোগী যে গাছগুলো আছে সেগুলো রোপণ করতে হবে। যেমন আমরা যদি ঢাকা শহরে এই গত পরশুদিন কোনো একটা নিউজে আমি দেখলাম যে ঢাকা শহরের পলিউশনে আবার বোধহয় কয়েকটার মধ্যে প্রথমবার দ্বিতীয় গেছে। কাজে এই ঢাকা শহরে এয়ারকেও যদি ফিল্টার করতে হয়, আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে যে নিম গাছ সাধারণত অন্য নর্মাল গাছের থেকে 3 গুণ বেশি অক্সিজেন তৈরি করে। কাজে আমরা যদি নিম গাছ প্রচুর পরিমাণে ঢাকা শহরে লাগাতে সক্ষম হই, রোপণ করতে সক্ষম হই, তাহলে আমরা কিছুটা আমাদের ঢাকা শহরের বাতাস ফিল্টার করতে হবে। অবশ্যই এর বাইরে আমাদের অনেকগুলো স্টেপ গ্রহণ করতে হবে, যেমন ডিজেল ইঞ্জিনের দাম কমিয়ে আনতে হবে, ফসিল ফুয়েল যেগুলোতে দাম হবে সেগুলো আমাদের কমিয়ে আনতে হবে, আমাদেরকে ইলেকট্রিক ভেহিকেল এনকারেজ করতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের কৃষিতে একটি বিরাট বড় সমস্যা, সেটি হচ্ছে কৃষক এবং বাজারের সরাসরি যে সংযোগটা, এটা বিভিন্ন কারণে আমাদের গড়ে তোলা সম্ভব। আমাদের পরিকল্পনা আছে যে কিভাবে কৃষক এবং বাজারকে আমরা সরাসরি সম্পর্ক করতে পারি, অর্থাৎ মিডল ম্যানের যে প্রক্রিয়া আছে সেটাকে কিভাবে কমিয়ে আনা যায় এবং একই সাথে ট্রান্সপোর্টেশন কস্ট কিভাবে কমিয়ে আনা যায়, এই বিষয়টা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সো দ্যাট তাহলে কৃষির উৎপন্ন যে দ্রব্যগুলো সেগুলোর দামটা আমরা কমিয়ে আনতে পারবো। সেটাকে দাম যদি আমরা কমিয়ে আনতে পারি, তা আমরা মানুষের কাছে কম মূল্যে আমরা পৌঁছে দিতে সক্ষম হব। আমাদের